আসসালামু আলাইকুম, আমি তোমাদের তুষার ভাইয়া। এতদিন আমি একটা ক্লাস নিয়েছি, আমাদের ডিভাইস জনিত সমস্যার কারণে ক্লাস নিতে পারি নাই। তো আজকে আমি তোমাদের নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে রেচন প্রক্রিয়া। তো আমি যে এতদিন ক্লাস নিতে পারি নাই, ক্লাস নেওয়ার কথা ছিল, মাঝে দিয়ে আমরা শুরু করতে চেয়েছিলাম ক্লাস 8 এর বৃত্তির জন্য। ব্যাড লাক, আমরা বৃত্তিটা কন্টিনিউ করতে পারি নাই, আমাদের ডিভাইসের সমস্যা ছিল। আলহামদুলিল্লাহ এখন আমাদের ডিভাইস কমপ্লিট, যা আছে সব ডিভাইস রেডি হয়ে গেছে। তো এখন থেকে তোমরা আমাদের ক্লাস রীতিমতো পাবা। তো আমি যেটা আজকে তোমাদের আলোচনা করব সেটা হচ্ছে রেশন প্রক্রিয়া, অষ্টম অধ্যায়। এটা মোস্ট প্রবাবলি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, না হলেও এটা তোমাদের যদি 3-4টা চ্যাপ্টার যদি বলে দিতে হয়, তাহলে সাজেশনের মধ্যে সবচেয়ে বেশি থাকবে তোমাদের এই বৃক্কের কিছু কার্যক্রম। এটা পরীক্ষায় আসবে, সেন্টারে বলো, তোমার যে কোনো পরীক্ষা এটা আসবে। তো সেজন্য রেশনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। রেশন অধ্যায়টা তোমরা 3 স্টার মার্ক করে রাখতে পারবে, রেশন ইম্পর্টেন্ট অধ্যায়। তো আমাদের প্রথমে রেচন জানতে হবে, রেচন প্রক্রিয়া। তো রেচন প্রক্রিয়াটা হচ্ছে তোমার, যেহেতু রেচন প্রক্রিয়াটা হচ্ছে তোমার মানে হচ্ছে মানব দেহে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ যেগুলা তরল আকারে নিষ্কাশিত হয়, সেটাকে বলা হচ্ছে রেচন। তো মানব দেহে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ অনেকগুলো থাকতে পারে। তো আমি রেচন সম্পর্কে যেটা একটু বলি, রেচন প্রক্রিয়াতে অনেকগুলা অনেকগুলা কোষ অনেকগুলো কোষ মিলে টিস্যু উৎপন্ন হয়, মানে রেচনতন্ত্র। রেচনের জন্য আমাদের শরীরে 4টা জিনিস থাকে, যেটা হচ্ছে তোমার প্রথমে কোষ, টিস্যু, অঙ্গ, তন্ত্র। তো তন্ত্রের মধ্যে রেচন একটা তন্ত্র, তাও রেচন তন্ত্র। তো আমাদের এখানে কোষ, অনেকগুলা কোষ মিলে কি হয়? টিস্যু। অনেকগুলা কোষ মিলে টিস্যু তৈরি হয়। এই টিস্যুগুলা তারপর অনেকগুলো টিস্যু মিলে হবে তোমার অঙ্গ। বুঝছো? অনেকগুলো টিস্যু মিলে হবে অঙ্গ। এই আবার এইসব টিস্যু যেগুলো আছে, এই অঙ্গ, সব অঙ্গ, অনেকগুলো অঙ্গ যতগুলো আছে, বিভিন্ন অঙ্গ মিলে হবে তোমার হচ্ছে তন্ত্র। বুঝছো? বিভিন্ন অঙ্গ মিলে হবে তন্ত্র। তো এই তন্ত্রের মধ্যে তোমার হচ্ছে রেচন একটা তন্ত্র। বুঝছো? রেচন হচ্ছে একটা তন্ত্র। তো রেচনের যে অঙ্গগুলো আছে, তোমার রেচনের জন্য 4টা অঙ্গ, সবচেয়ে বেশি মোস্ট প্রবাবলি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রেচনের 4টি অঙ্গ। তার মধ্যে একটা হচ্ছে রেচন কাজে সাহায্য করে হচ্ছে বৃক্ক, তারপর হচ্ছে তোমার বাহির হওয়ার জন্য ইউরেটার, মূত্রথলি, মূত্রনালী। এগুলা আমাদের শরীরে আমরা যে খাদ্য খাই, এই খাদ্যগুলা রেচন প্রক্রিয়ার মাধ্যমে এগুলা আমাদের দেহ থেকে বের করে দেয়। তো আমরা আমাদের এই বায়ুমণ্ডলে আমরা যদি যত উপরের দিকে উঠি, তত কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ কম পাবো, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হবে। তো তোমরা ভাইয়া আমার এটা আবার বলতে পারো যে ভাইয়া, যে আমাদের বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি নাইট্রোজেন গ্যাস থাকে। তো নাইট্রোজেন গ্যাস যদি সবচেয়ে বেশি থাকে, তাহলে আমরা যে এখন নিচে স্থলভাগে দাঁড়ায় আছি, এই জায়গায় নাইট্রোজেন গ্যাস তাহলে শরীরে আমাদের নাইট্রোজেন গ্যাস ঢুকে না কেন? তো ভাইয়া নাইট্রোজেন গ্যাস ঢুকে, আমাদের শরীরে নাইট্রোজেন গ্যাস ঢুকার পরে এগুলো আমাদের শরীরে যে পথ দিয়ে ঢুকে আবার সেভাবে বাইরে হয়ে চলে যায়। কারণ আমাদের শরীরে নাইট্রোজেনকে, যেমন ধরো অক্সিজেনকে, তোমার আমাদের শরীরে হিমোগ্লোবিনের মাধ্যমে আমাদের শরীরে দেহের কার্যক্রম করে। তো ওগুলা যেহেতু যদি অক্সিজেনের জন্য হিমোগ্লোবিন কাজ করে, তো এটা মিলে হয় অক্সি হিমোগ্লোবিন। সেহেতু কিন্তু নাইট্রোজেনকে আমাদের শরীরে ধারণ করার জন্য, কার্যক্রম পরিচালনা করার জন্য তেমন কোনো উপাদান নাই। সেজন্য নাইট্রোজেন আমাদের শরীরে ঢুকে ওর কার্যক্রম করে, ও নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলোকে নিয়ে আবার বাইরে চলে যায়। তো বাইরে হওয়ার পথটা হচ্ছে বৃক্কের মাধ্যমে হয়, বাইরে হওয়ার কার্যক্রমটা বৃক্ক দিয়ে হয়। তো আমাদের প্রথমে জানতে হবে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো কি কি হতে পারে। এটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা জানতে হবে। বুঝছো? আমাদের ধরো এখন যদি আমরা নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ কোনটা, এগুলো যদি না জানি, তাহলে আমাদের তো হবে না। আর হচ্ছে আমাদের শরীরে যেহেতু আমরা খাদ্য খাই, এই খাদ্যগুলা কিভাবে মনে রাখবো, কিভাবে আমাদের শরীরে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো হয়, এগুলার জন্য আমি একটা সূত্র দেখাচ্ছি। সেটা হচ্ছে, তোমরা এখন আইপিএল মনে করছো না? আইপিএল হয় না এখন? এখন আইপিএল হয়। আইপিএল এর পরে কিছু আমাদের আবার বিপিএল হবে, বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বৃদ্ধাশ্রম প্রিমিয়ার লিগ বলতে পারো, এখন শুরু হচ্ছে যে। তো সেভাবে এটা মনে রাখবো হচ্ছে সিপিএল। এটা সিপিএল, ওয়েস্ট ইন্ডিজের প্রিমিয়ার লিগ হইলো, এটা আমাদের এখন বায়োলজি প্রিমিয়ার লিগ। বুঝছো? এটা হচ্ছে বায়োলজি প্রিমিয়ার লিগের হচ্ছে কি সিপিএল। তো আমাদের সিপিএল এর মধ্যে কি থাকবে? সিপিএল। সিপিএল এর মধ্যে আমাদের যেগুলো থাকবে সেগুলো হচ্ছে তোমার সি। এটা মনে রাখবা, সি মানে কার্বোহাইড্রেট। সি মিন্স কার্বোহাইড্রেট।
সি মিন্স কার্বোহাইড্রেট, ফিল মানে হচ্ছে প্রোটিন, ফ্রি মানে প্রোটিন, বুঝছো? ফ্রি মানে প্রোটিন। এল মানে লিপিড, এল মানে লিপিড। তো এখানে কার্বোহাইড্রেট এইসব খাদ্য, এগুলো হচ্ছে খাদ্যের উপাদান, এগুলা মিলে আমাদের শরীরে যত কার্যক্রম যত খাদ্য যায় এগুলা মিলেই হয় কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড মিলে আমাদের খাদ্যগুলো হয়, বুঝছো? তার মধ্যে আমাদের কার্বোহাইড্রেট, এই কার্বোহাইড্রেট গুলো আমাদের শরীরে কি সাপ্লাই করে? গ্লুকোজ। কার্বোহাইড্রেট শরীরে কি সাপ্লাই করে? তোমার গ্লুকোজ। আর প্রোটিন, প্রোটিন কি সাপ্লাই করে এটা বলো? প্রোটিন কিন্তু অনেক কাজ করে আমাদের শরীরে, প্রোটিন অনেকগুলো কাজ করে, একটু বলো প্রোটিন কি, মনে করো, চিন্তা করো। আর তোমাদের বলে দিই, বায়োলজি পড়তেছো এখন, নোট না নিয়ে বসে আছো, এটা এটা কেমন কথা? তোমরা নোট করে ফেলবো, কারণ আমি এগুলো এক্সট্রা ইনপুট মধ্যে দিয়ে দিচ্ছি, এগুলো লাগবে, কষ্ট করে নোট করে ফেলবা, বুঝছো? মনে পড়ছে? তো আমি বলি, এই প্রোটিন, আমাদের প্রোটিন দেহে গঠন হবে অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, বুঝছো? অ্যামিনো অ্যাসিড, এটা মনে রাখবা, হয়তো নামটা ভুল হয়েছে, একটু কষ্ট করে দেখে নিও, স্পেলিং মিস্টেক হইতে পারে। আর হচ্ছে লিপিড, অ্যামাইনো অ্যাসিড হবে, অ্যামাইনো অ্যাসিড হবে। তো লিপিড আমাদের শরীরে কি গঠন করে? লিপিড হচ্ছে ফ্যাটি অ্যাসিড, লিপিড কি? ফ্যাটি অ্যাসিড, মনে রাখো, ফ্যাটি অ্যাসিড দিয়ে দিলাম। লিপিড হচ্ছে ফ্যাটি অ্যাসিড। আমাদের শরীরে এগুলা, এই এখানে যা আছে, এখানে সবচেয়ে বেশি কার্যক্রম যেগুলো হবে, নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ কোনগুলো থেকে হবে? এই সবগুলা থেকে খাদ্য উৎপন্ন হওয়ার পর এগুলা দিয়ে আমাদের শরীরে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো হবে, কারণ আমরা খাদ্য খাচ্ছি, শরীরে ঢুকতেছে, এগুলোর মাধ্যমে ঢুকবে শরীরে, ঢুকে এরপরে বাইরে হবে বৃক্কের মাধ্যমে। ওগুলা ভাইয়া তোমাদের যেগুলো বলছে ডিরেক্ট বাংলা ভাষা বলে দিচ্ছে, এখন আমরা বাংলা ভাষা বলবো না, আমরা বায়োলজি বলতেছি, আমাদের বায়োলজি ভাষা আছে, বুঝছো? আমাদের বায়োলজি ভাষায় আমরা বায়োলজি ভাষাটা বলি। সো আমাদের এখন জানতে হবে কি নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলা কি কি। এখন আমি যেহেতু রেশন পড়ে ফেলছি, রেশন একটু পড়ছি, তাহলে রেশন কাকে বলে একটু বলো তো সবাই। আমি ফার্স্টে বলছি রেশন কাকে বলে, তো একটু কষ্ট করে বলো রেশন কাকে বলে, বলো রেশন কাকে বলে, বা রেশন বলতে কি বুঝো? ক নাম্বারের জন্য আসবে, রেশন কাকে বলে বা রেশন বলতে কি বুঝো? তো আমার মানব দেহে যেটা হবে, মানব দেহে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো তরল আকারে বের হয়ে যায়। মানব দেহে, একটু মনে করো, মানব দেহে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ তরল আকারে নিষ্কাশিত হয়, তরল আকারে নিষ্কাশিত হয়। তাকে রেচন বলে, তাকে কি বলে? তাকে রেচন বলে, বুঝছো? তাকে রেচন বলে। এতটুকু আমরা বুঝলাম রেচন কাকে বলে, আমরা এতটুকু পর্যন্ত বুঝলাম, হ্যাঁ রেচন কাকে বলে। এবার আমাদের রেচন বলতে কি বুঝো? রেচন আর একটু বর্ণনা দিয়ে দিলে রেচন বলতে কি বুঝো। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে রেচন তন্ত্র। আমরা তো রেচন তন্ত্র একটু করে পড়ছি, তো আমাদের তো জানতে হবে রেচন তন্ত্রটা কি। এখন এটা সহজ একটা জিনিস হচ্ছে, রেচন তন্ত্রটা কি সেটা একদম সহজ, কারণ হচ্ছে যে তন্ত্রের মাধ্যমে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো মানব দেহ থেকে বের হয়ে যায়। তাড়াতাড়ি বলছি, স্লো করে নিও। যেটা হচ্ছে যে তন্ত্রের মাধ্যমে, কি, যে তন্ত্রের মাধ্যমে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো মানব দেহ থেকে বের হয়ে যায়, সেই তন্ত্রকে হচ্ছে রেচন তন্ত্র বলে। সহজ, এটা একদম সহজ একটা জিনিস। এই রেচন তন্ত্রের প্রধান উপাদান যেটা হচ্ছে সেটা হচ্ছে বৃক্ক। প্রধান উপাদান, প্রধান উপাদান হচ্ছে বৃক্ক। এখন আমরা শুরুতে এখন বৃক্ক পড়তে যাচ্ছি, বৃক্ক এখন পড়বো, বৃক্ক আর একটু পরে পড়বো, কারণ আমাদের নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো সম্বন্ধে জানতে হবে। এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। সো এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো কি কি হইতে পারে। নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো কি কি সেটা একটু জানতে হবে। তো আমরা শুরু করি নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। আমাদের এবার হচ্ছে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ।
তো নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থগুলো কি কি সেটা জানতে হবে। তো নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে, সেটা হচ্ছে তোমার ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ইউরোক্রম এবং ক্রিয়েটিনিন। তো আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে ইউরিয়া। ফার্স্ট অফ অল হচ্ছে ইউরিয়া। জানতে হবে ইউরিয়া কেমন, কিভাবে গঠিত হয়, কি নিয়ে গঠিত হয়, এগুলো জানতে হবে। তো আমাদের ইউরিয়া যেটা, সেটা মনে রাখার জন্য সবচেয়ে বড় একটা রসায়নের জিনিস একটা বুঝাই দিই। ইউরিয়া বন্ধন হিসাবে গঠন করা হয় ইউরিয়ার যে নাইট্রোজেন, এটা বোঝানোর জন্য। ইউরিয়া, আমি তোমাকে বলি, ইউরিয়া যে নাইট্রোজেন সেটা বোঝানোর জন্য যথেষ্ট একটা সংক্ষেপ একটা জিনিস হচ্ছে, ধরো আমি তোমার বলি ইউরিয়া, এই ইউরিয়ার গঠন সংকেত যেটা, সেটা হচ্ছে তোমার NH2 বন্ধন, তারপর হচ্ছে তোমার NH2 বন্ধন কার্বন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে NH2, বুঝছো? NH2 বন্ধন কার্বন ডাইঅক্সাইড NH2, এটা বুঝছো কিনা এটা বলো আমার আগে, এটা বুঝছো কিনা বলো, কে কে এটা বুঝছো, এটা বলে ফেলো যে এইটা নিয়ে এই ইউরিয়া কিভাবে গঠিত। কারণ এখানে দেখো নাইট্রোজেন আছে, তো নাইট্রোজেন থাকার কারণে এটা ইউরিয়া। ইউরিয়াটা হচ্ছে নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ, আমাদের শরীরে ঢুকে ইউরিয়া ঢুকে। তো এই যে ইউরিয়া, এখন যে আমরা ইউরিয়া পড়তেছি, এখন মনে হইতে পারে আমাদের শরীরে ইউরিয়া কতটুকু। যেহেতু ইউরিয়া পড়তেছি, অনেকে আমাদের পেট বেসের, আমরা বলি পেট বেসে যখন ক্লাস নিই তখন এইগুলো নিয়ে অনেক আলোচনা হয়। এখন যেহেতু তোমাদের সংক্ষেপে বুঝাই দিচ্ছি, তো আমাদের যখন পেট বেসে ক্লাস নিয়ে অনেক স্টুডেন্টকে জিজ্ঞেস করলো, ওরা আমাদের বলে কি যে ভাইয়া ইউরিয়াটা সবচেয়ে বেশি হবে, কেউ বলে 70%, কেউ বলে 80%, কেউ 90%, কেউ 100% বলে যায়। তো এইটা আমাদের 100% না, ইউরিয়াটা হচ্ছে আমাদের সবচেয়ে কম। ইউরিয়াটা হচ্ছে তোমার 2 থেকে 5%, এটা অল্প একদম সামান্য পরিমাণে থাকে, 2 থেকে 5% একদম সামান্য পরিমাণে। তো আমাদের মূত্রের মধ্যে ধরো ইউরিয়া থাকে, তো ইউরিয়া 2% সামথিং, এতটুকু, এর বেশি না। কিন্তু সবচেয়ে যেটা বেশি থাকে সেটা হচ্ছে পানি, 90 থেকে 95%। সবচেয়ে বেশি কি থাকে? পানি থাকে আমাদের ইউরিয়া মূত্রের মধ্যে। 90 থেকে 95% সবচেয়ে বেশি পানি থাকে, এটা বুঝছো? 90 থেকে 95% পানি থাকে। তো আমরা এই নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থগুলোকে মনে রাখার জন্য তোমাদের ভাইয়ার একটা শর্টকাট টেকনিক, সেটা হচ্ছে তোমাদের বুঝাই বলি, সেটা হচ্ছে উপরে লিখে রাখছি, একটু দেখো শর্টকাট টেকনিকটা। সেটা হচ্ছে তোমাদের ইউসিসি, কি? ট্রিপল ইউসি, অস্টিওপোরোসিস। এই ট্রিপল ইউসি মানে হচ্ছে তোমার নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থের সংকেত। এখন এই যে ইউ, এই ইউ তিনটা, ফার্স্ট ইউ তোমার হচ্ছে ইউরিয়া, সেকেন্ড হচ্ছে ইউরিন, থার্ড হচ্ছে ইউরোক্রোম, তোমার সি হচ্ছে ক্রিয়েটিনিন। এটা বুঝছো? সংজ্ঞা মনে রাখার জন্য ট্রিপল ইউসি মানে কি? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ইউরোক্রোম, ক্রিয়েটিনিন। এটা বুঝছো কিনা বলো। এখন আমাদের ইউরিয়া তো গেল, এরপরে কি আছে আমাদের? এরপর আছে যেটা, সেটা হলো তোমার ইউরিক অ্যাসিড। এই ইউরিক অ্যাসিড আমাদের শরীরে যখন ঢুকবে, এরপর ইউরিক অ্যাসিড আমাদের শরীরে যখন ঢুকে, তখন শরীরে অস্টিওপোরোসিস মানে কি জানো? অস্টিওপোরোসিস হচ্ছে আমাদের হাড়ের একটা রোগ, মানে ছিদ্র। আমাদের এখন বলতে পারো হাড়ের মধ্যে তো আমাদের ছিদ্র থাকে, ছিদ্রটা ধরো ছোট থাকে, হাড়ের মধ্যে এমন ছোট ছিদ্র থাকে। এরপরে আমাদের যখন অস্টিওপোরোসিস বা রোগ হয়, ইউরিয়ার পরিমাণ বেড়ে গেলে হাড়ের ক্ষতি হয়, তখন হাড়ের ছিদ্রটা বড় হয়ে যায়। কি হয়ে যায়? বড় হয়ে যায়। তখন ওই গঠনটাকে বলা হয় অস্টিওপোরোসিস। আমরা এটা এখন ফুল জানতে গেলে অনেক টাইম যাবে গা, আমরা এটা নবম অধ্যায়ে জানবো। 9th অধ্যায়ে আমরা জানবো যে অস্টিওপোরোসিস কি। এই অস্টিওপোরোসিসের কাহিনী আছে তোমার নবম অধ্যায়ে, বুঝছো? এরপর অস্টিওপোরোসিস তো বললাম আমরা, ধরো অস্টিওপোরোসিস পড়লাম। এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে ইউরোক্রোম দুইটা শব্দ, এই দুইটা শব্দের মধ্যে একটা হচ্ছে ইউরো। এই ইউরো মানে হচ্ছে ইউরিন, আর ক্রোম মানে হচ্ছে বর্ণ। এই ইউরিনের বর্ণটা হচ্ছে সবসময় হলুদ, আমাদের মূত্র কেমন? হলুদ।
এটা মনে রাখবা, বর্ণ কি? হলুদ। মূত্রের বর্ণ হলুদ। ইউরিনে থাকার কারণে শরীরে মূত্রের বর্ণটা হলুদ রং ধারণ করে। তো এগুলো কি আমাদের নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ। লাস্ট যেটা নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ তার মধ্যে হচ্ছে ক্রিয়েটিনিন। তো ক্রিয়েটিনিন নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ। এটা যখন ক্রিয়েটিনিন যখন আমাদের শরীরে থাকবে, শরীরে ক্রিয়েটিনিনের পরিমাণ বেড়ে গেলে ডাক্তারের কাছে গেলে ডাক্তার আমাদেরকে বলা হয় স্কিম ক্রিয়েটিনিন একটা পরীক্ষা করার জন্য, মানে বৃক্কের একটা পরীক্ষা, মানে আমাদের কিডনির একটা পরীক্ষা। তো এই কিডনির পরীক্ষাটা যখন আমাদের ডাক্তার দেয়, যার শরীরে স্কিম ক্রিয়েটিনিনের পরিমাণ বেশি তার কিডনিতে সমস্যা, যার শরীরে স্কিম ক্রিয়েটিনিনের পরিমাণ কম মোটামুটি সুস্থ সে। এটা ডাক্তাররা গেলে, আমরা ডাক্তারদের কাছে গেলে ধরো বৃক্কের সমস্যা, আমরা তখন কি নেফ্রোলজিস্ট দেখাই। তো নেফ্রোলজিস্টের কাছে গেলে তখন স্কিম ক্রিয়েটিনিন এটা একটা পরীক্ষা দেয় ডাক্তাররা, এটার মাধ্যমে বৃক্কের সুস্থতা আমরা বর্ণনা করতে পারবো। এরপর আমাদের যেটা যে নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ, আরো কয়েকটা নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ আছে। তার মধ্যে হচ্ছে তোমার কি কি? অ্যামোনিয়া। আরো কয়েকটা নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ আছে, তার মধ্যে হচ্ছে অ্যামোনিয়া, আর একটা হচ্ছে জ্যান্থিন। এগুলো হচ্ছে নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ। ভাইয়া তোমরা নোট করবা এগুলা। এবার আমাদের আরো কয়েকটা নোটের বিষয় হচ্ছে নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থগুলা কোন কোন খাদ্য বেশি খেলে নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থগুলা বেশি হয়। তো এটা আমাদের জানতে হলে মূত্র কেমন এটা একবার আগে জানতে হবে। যে আমাদের মূত্রে যে হলুদ বললাম, ইউরিন যে বললাম, এগুলাতে আমিষ জাতীয় খাদ্য যখন আমরা বেশি খাবো, তো এটা বুঝছে দিই, আমিষ জাতীয় খাদ্য আমরা যখন বেশি খাবো তখন আমাদের মূত্র কেমন হবে? অম্লীয়। আমিষ জাতীয় খাদ্য যখন আমরা বেশি খাবো তখন আমিষ জাতীয় খাদ্য বেশি গেলে কি হয়? মূত্র অম্লীয়। আমিষ জাতীয় খাদ্য বেশি গেলে মূত্র অম্লীয়। আর তরকারি, কাঁচা তোমাদের ফলমূল তরকারি যা খাবা, ফলমূল এগুলো খাইলে মূত্র ক্ষারীয়। এগুলো বেশি গেলে মূত্র ক্ষারীয় অবস্থায় আসবে, বুঝছো? এগুলো বেশি গেলে মূত্র ক্ষারীয় হবে। এরপর আমাদের যেটা আছে রেচন তন্ত্র। আমাদের বইতে একটা চিত্র আছে, একটু দেখিও তোমরা। রেচন তন্ত্র নিয়ে একটা চিত্র আছে। তো আমাদের এখন আগে ওই চিত্র সম্বন্ধে একটু আলোচনা করি। কষ্ট করে চিত্রটা আঁকতে হবে। তোমরা একটা কাজ করবা, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা চিত্রের মধ্যে বৃক্ক। এই বৃক্ষটা বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে। এটা বন্দুকের বুলেট মিস হবে, আমার এই কথাটা মিস হবে না। বৃক্ষ পরীক্ষা আসছে, সেন্টার পরীক্ষা বৃক্ষ আসছে, দেখিও এটা ধরো 10 স্টার দিয়ে রাখো, বৃক্ষ পরীক্ষা আসবে। এটা তোমার আগা জানা থাকলে তাহলে তুমি পারবা। এটা ইজি একদম। বৃক্ষ আঁকি ফেলবা, এরপরে বৃক্ষ আঁকা প্র্যাকটিস করবা, বারবার করে প্র্যাকটিস করবা বৃক্ষ কিভাবে আঁকতে হয়, বুঝছো? বৃক্ষ আঁকা প্র্যাকটিস করবা। আমাদের দেখো এই চিত্রটা হচ্ছে রাজনতন্ত্রের চিত্র। তোমাদের এটা আঁকতে আঁকি ফেলবা, এটা আঁকা ইজি, তোমরা চেষ্টা করলে পারবা। আমি চেষ্টা করছি, পারছি, আঁকি ফেলছি। এগুলো আমার পরীক্ষার টাইমে আমি অনেকবার চেষ্টা করছি, অনেকবার আঁকছি এগুলো, কারণ পরীক্ষার মধ্যে এসব চিত্রগুলো আসে। এই অধ্যায়টা চিত্রের জন্য ইম্পর্টেন্ট, এগুলা তোমরা যত পড়বা তত পারবা। তো আমাদের প্রথম এই চিত্রটা যদি বুঝাই দিই, এই দেখো প্রথমে দুইটা নালী যেটা আছে, নালীর মতো যে দুইটা আছে, ওগুলোর মধ্যে এটা যেটা রাইট সাইডের যেটা আছে, আমার রাইট সাইড, মানে তো এক পাশ থেকে লেফট সাইড, আমার লেফট সাইডে যেটা আছে সেটা হচ্ছে ডার্সাল অ্যাওর্টা। তো ডার্সাল অ্যাওর্টা গুলা আমাদের শরীরে বৃক্কে ডার্সাল অ্যাওর্টা গুলা সংযোগ স্থাপন করে, বুঝছো? দুইটা বৃক্ক, শরীরে কয়টা বৃক্ক? কিডনি কয়টা? দুইটা। তো যারা যারা আইফোন চালাবা, কিডনি বিক্রি করে তো চালাও, মানে এগুলো একটা দান, এগুলো একটা বাদ দিলে তখন কিডনি আইফোন, তোমাদের মায়ের বাইরে একটা নাই, নতুন নিছে আইফোন মোবাইল কিনছে, কিডনি একটা গেছে গা, বুঝছো? এটা দান করে দিছে, দানশীল ব্যক্তি দান করে দিয়ে মোবাইল চালাচ্ছে। ওনার মতো হওয়া সবাই, কারণ উনি খুব দানশীল, মানবতার ফেরিওয়ালা হয়েও মানবতার একটা কিডনি উনি বিক্রি করে দিচ্ছে। বা
এরপরে এখন আমাদের যেটা হচ্ছে, তো এই ডার্সাল অ্যাওর্টা গুলা দুইটা কিডনির মাধ্যমে আমাদের সংযোগ স্থাপন করে। এই ধরো এটা ডার্সাল অ্যাওর্টা, তো আমাদের এই দুইটা কিডনি এভাবে স্থাপন করবে কি, তোমার যেগুলো স্থাপন করবে সেটা হচ্ছে ডার্সাল অ্যাওর্টা। আর একটা ডার্সাল অ্যাওর্টার মধ্যে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ইনফেরিয়র। আমাদের রাইট সাইডে যেটা হবে সেটা ইনফেরিয়র। তো ইনফেরিয়র গুলা আর রাইট সাইডের কিডনিটাকে লেফট সাইডের কিডনিতে যে ডার্সাল অ্যাওর্টা এবং ইনফেরিয়রের মাধ্যমে সংযোগ স্থাপন করবে, বুঝছো? আর এই দুটা তো জানো, এই দুটা হচ্ছে বৃক্ক মানে হচ্ছে কিডনি। তো এখানে যেগুলো আছে এটা হচ্ছে ধমনী, মানে ঢুকতেছে না, এখানে দুটা নালী থাকে, একটা হচ্ছে ধমনী আর একটা শিরা। যেটা দিয়ে ঢুকবে সেটা ধমনী, যেটা দিয়ে বাইর হবে সেটা শিরা। শিরা দিয়ে বাইর হবে রেনাল, শিরা মানে হচ্ছে রেনাল মানে হচ্ছে বৃক্ক, এটা মনে রাখবা বৈজ্ঞানিক ভাষায়, মানে হচ্ছে জীব বিজ্ঞানের ভাষায় রেনাল মানে হচ্ছে বৃক্ক। তো বৃক্কের ধমনীটা হচ্ছে যেটা দিয়ে ঢুকে প্রবেশ করবে, যেটা দিয়ে বৃক্কে যেটা দিয়ে প্রবেশ করবে সেটা হচ্ছে ধমনী, আর যেটা দিয়ে বাইর হবে সেটা হচ্ছে শিরা। তো এই জায়গায় আমি এটা এই পাশে করে বুঝাইলাম। এই দিক থেকে আমাদের যত নাইট্রোজেন গঠিত বজ্র এগুলো ঢুকতেছে এই জায়গায় ঢুকবে, এই দিক দিয়ে বাইর হবে, এবং বাইর হওয়ার পর আবার আরেকটা আছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার ইউরেটার। তো এই যেহেতু এই জায়গা দিয়ে এটা হচ্ছে ধমনী, এটা হচ্ছে তোমার শিরা। তো এগুলো বাইর হওয়ার জন্য মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমাদের মূত্রথলিতে আসার জন্য যেটা হবে সেটা হচ্ছে তোমার ইউরেটার। এখন কথা হচ্ছে যে অনেকে মনে করে আমাদের পুরুষদের ক্ষেত্রে মানে ছেলেদের ক্ষেত্রে তোমার হচ্ছে মূত্রথলি বড় থাকে, যেটা যার কারণে ওই জায়গায় আবার ওর ধারণ ক্ষমতা কিন্তু পুরুষদের বেশি, মূত্রথলিতে ধারণ ক্ষমতা হচ্ছে পুরুষদের বেশি। আবার কেউ কেউ মনে করে মেয়েদের মূত্রথলি নেই, এটা সম্পূর্ণ ভুল ধারণা। সব মেয়েদেরও মূত্রথলি আছে, সেটা হচ্ছে ছোট ছোট আকারে থাকে। তো আমাদের যেহেতু ইউরেটার থেকে মূত্রথলিগুলো আসে, মানে হচ্ছে এখানে যে রেচনতন্ত্রের মাধ্যমে যেটা আসবে, আসার পর সেটা ইউরেটারের মাধ্যমে কোথায় আসবে, মূত্রথলি। এই মূত্রথলি ছেলেদের মূত্রথলি বড় হয়, মেয়েদের ছোট হয়। তো মূত্রথলির মাধ্যমে আমরা মূত্রনালী দিয়ে নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থগুলো কি করি, শরীর থেকে বাইর করে দিই, চলে যা, তুই আর থাকার দরকার নাই। এগুলো যত থাকবে তত সমস্যা। নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থগুলো যদি তোমার শরীরে ধরে রাখো, ধারণ ক্ষমতা বাড়াই পেলো, নাইট্রোজেন গঠিত মানে শক্তি বাইরে গেছে, তখন বুঝবা কিডনিতে কি এফেক্ট পড়ে, বুঝছো? উমায়ের ভাই এগুলো করতে করতে যায় এখনই কিডনি নেই, বলতাম আর কি বলতাম এটারে, এরা বলার মতো কিডনি নাই, কিচ্ছু নাই, কিডনি বেশি আইফোন কিনে, পোলাপান খারাপ হয়ে গেছে। তোমাদের উমায়ের ভাই কেমন জানো, কালকে কতগুলা ভিডিও বানাই দিলাম, মানে মানুষ ক্যামেরার পিছনের মানুষটারে দেখে না। আমি কালকে এত কষ্ট করে ভিডিও করলাম, ভিডিও বানাইলাম, সবকিছু এডিট পর্যন্ত আমি করলাম। মালা কি করছে, দাঁড়ায় থাকি একটু ভং করছে, ক্লাস করাচ্ছে, আমি ভিডিওটা করলাম, এভাবে হাত লড়াইছে, এগুলো শেষ, ও ক্লাস করেছে, আমি ভিডিও করছি। নাম গিয়েছে কা উমায় ভাই, উমায় ভাই ক্লাস করাই, উমায় ভাই ট্রেলার বার হচ্ছে, মুভি বাইরে হবে কিছুদিন পর। তো নাম ভাই আমি করছি এডিট গুলো, আমার এডিট, আমার ভিডিও আমি কেমন করছি ভাই। সিঙ্গারাটা কি সিঙ্গারা, একটা একটা সিঙ্গারা ভাই এমনি তোমার থেকে প্রাপ্ত, এগুলো তোমার থেকে প্রাপ্ত ভাই, এগুলো আমি আর কি বলতাম এখন। বাদাম খাওয়া হচ্ছে তোমার তুষার ভাই আছে একদম, মানে যাতে তোমার তুষার ভাই আবার দুর্বল, আমি সবল খাও ভাই খাও, হাতে 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 দেখছি দেখছো আবার তোমার সামনে না বলে বাদাম খাওয়াইতে হলে সেটা হচ্ছে হাতে। বিসমিল্লাহ, খাওয়াইছেন, ধন্যবাদ। এরপর আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে বৃক্ক। বৃক্কটা ইম্পর্টেন্ট, দশ প্রয়োজনে তুমি 10টা স্টার দাও, 3টার বেশি দিলাম। বৃক্কটা ইম্পর্টেন্ট, তুমি দরার প্রয়োজনে 10টা স্টার দাও, কারণ বৃক্ক পরীক্ষা আসবে আসবে আসবে, বন্দুকের বুলেট মিস হবে। তো আজকে আমার কথাটা মিস হবে না, পরীক্ষা আসছে, এটা ধরে রাখো, এটা চলে আসছে। তো আমাদের বৃক্ক আঁকার চেষ্টা করি আমরা, হ্যাঁ। বৃক্ক কিভাবে আঁকে রে, ভুলে গেলাম। শেপ তো দিয়ে দিছি, আলহামদুলিল্লাহ, শেপ দেওয়া শেষ। পিরামিড আমি কিভাবে আঁকি একটু খেয়াল করো, বুঝছো? বৃক্ষটা কিভাবে আঁকি একটু খেয়াল করো, কারণ তোমাদেরও যদি আঁকতে না পারো, পরে পরে লস, পরীক্ষা আসবে বৃক্ষ আঁকতে পারো নাই, এরপরে বলবা যে শিখায় নাই কেউ। এটা যদি আঁকতে না পারো, এটার মধ্যে ইজি একটা জিনিস, বৃক্ষ সবচেয়ে সহজ
আঁকা আমি মনে করি, আমার কাছে মনে কেন জানি মনে হয় বৃক্ষ আঁকা সবচেয়ে ইজি, বুঝছো? বৃক্ষ আঁকাটা সবচেয়ে ইজি আমার কাছে মনে হচ্ছে। ইউরেটাস এগুলো হচ্ছে মিশরীয় পিরামিড দিয়ে দিচ্ছে। তো পিরামিডের মধ্যে কতগুলো রেনাল পেলভিস থাকবে, কত রকমের জিনিস থাকবে, দিলাম আঁকি ফেললাম। আমাদের তো ধরো আমরা স্মার্ট বোর্ড ইউজ করি না, তো ধরো এগুলো না হয় স্মার্ট বোর্ডে হইলে আমাদের কাজ করতে পারতাম, যেটা হচ্ছে স্লাইডের মাধ্যমে দেখা দিতে পারতাম। মোটামুটি এতটুকু জানলে বৃক্ষ হয়ে যাবে। তো আমরা এতটুকু দেখি। হ্যাঁ, এখন বৃক্ষ যে দেখলাম, বুঝছো, বৃক্ষ যে আমরা দেখলাম, তো বৃক্ষের কিছু কাজ আছে না, বৃক্ষের কিছু জিনিস আছে না। এখানে একটা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা বৃক্ষের মধ্যেই থাকে, বৃক্ষের এই যে এই জায়গার মধ্যেই থাকে, যাকে আমরা ন্যাফ্রন বলি। ন্যাফ্রন দেওয়া শেষ। হ্যাঁ, বৃক্ষের ন্যাফ্রন দেওয়া। এই বৃক্ষটা দুইটা ভাগে বিভক্ত। কয়টা ভাগে? দুইটা ভাগে বৃক্ষটা বিভক্ত। এখন বৃক্ষ তোমরা ভাবতে পারো বৃক্ষ দুই ভাগে কিভাবে বিভক্ত, বৃক্ষ দুই ভাগে বিভক্ত। দেখো, এই বৃক্ষের আমরা সহজে যেটা মনে রাখবো, বৃক্ষের সবচেয়ে সহজটা হচ্ছে বৃক্ষ। দেখো, এই যে বাইরের সাইডটা, এই যে বাইরের সাইডটা, এই যে বাইরের সাইডটা, হ্যাঁ বাইরের সাইড যেটা, এটাকে বলা হয় কর্টেক্স। বাইরের সাইডটাকে কি বলা হয়? কর্টেক্স। বুঝছো? বৃক্কের বাইরের সাইডটাকে বলা হয় কর্টেক্স। এটা মনে রাখবা, বৃক্কের বাইরের সাইডটাকে বলা হয় কর্টেক্স। দেখছো কিনা দেখো একটু ভালো করে, আমি বৃক্ষ কিভাবে আঁকছি এটা একটু দেখো, কষ্ট করে এটা সুন্দর করে দেখো। বৃক্কের বাইরেরটাকে কি বলা হয়? কর্টেক্স। মানে হচ্ছে তোমার বাইরের পাঁচটা, বাইরের সবসময়টা হচ্ছে উত্তর, বাইরেরটা একটু উত্তর, বৃক্কের বাইরের অংশটা উত্তর। ভেতরের অংশ যেটা, এই যে ভেতরের এগুলা, এই ভেতরের অংশটা হচ্ছে তোমার অবতল। ভেতরের অংশটা হচ্ছে কি? অবতল। বৃক্কের ভেতরের অংশটা কি? অবতল। এই অবতল অংশের, এই অবতল অংশের ভাঁজকে, এই অবতল অংশের ভাঁজকে কি বলা হয়? তোমার হাইলাম। এটা হচ্ছে হাইলাম। হাইলাম ব্যাসেলার, এটা হচ্ছে কি? হাইলাম। বুঝছো? এটা হচ্ছে তোমার হাইলাম, এটা হাইলাম। এখন যে তোমরা হাইলামটা বুঝছো, এটা যে হাইলাম, এখানে আরো একটা জিনিস থাকতে পারে, সেটা হচ্ছে তোমার এই জায়গায় হাইলাম। এখন এগুলো হচ্ছে হাইলাম, এখানে এগুলো কি? হাইলাম। এটা হচ্ছে তোমার ন্যাফ্রন। এই বৃক্কের এটা হচ্ছে মানে বৃক্কের একক ন্যাফ্রন। বৃক্কের একক ন্যাফ্রন, এটা বুঝছো? এটা হচ্ছে তোমার ন্যাফ্রন। এতটুকু বুঝছো কিনা দেখো, আমি তোমাদের বলি, এতটুকু বুঝছো কিনা দেখো। এই দেখো, আমাদের এটা কি, আমরা প্রথম এইটা বলছি তোমাদের, এটা বলছিলাম হাইলাম। এখন হাইলাম যেহেতু এটা মানে এই জায়গাটা হচ্ছে হাইলাম, এইগুলো হচ্ছে হাইলাম, এটা হচ্ছে কি? হাইলাম। এই হাইলাম গুলার পরে যেটা আছে, এখন আমি তোমাদের এই হাইলামের পরে যেটা আছে সেটা হচ্ছে এগুলা, এখানে যা আছে, এখানে যা আছে এটাকে বলা হয় পেলভিস। পেলভিস, বুঝছো? এটাকে কি বলে? পেলভিস। এই পেলভিস যেহেতু এখানে পেলভিস, তারপর আমাদের এই যে আমরা বৃক্কের এই জায়গাটা, এগুলো হচ্ছে মেডুলা। কি? মেডুলা। মেডুলা। তো এরপর বৃক্কের এগুলো হচ্ছে মেডুলা, আর আমাদের এই জায়গায় যে এরকম করে ভাঁজ করলাম, এটা যে ভাঁজ দিলাম, এই ভাঁজটাকে বলা হয় বৃক্কের ক্যাপসুল। খাওজই ক্যাপসুল, বুঝছো? ক্যাপসুল নামটা এখান থেকে আসছে, ক্যাপসুল। এটা কি? ক্যাপসুল। আর যেগুলো আছে, এই যে পিরামিড, মিশরীয় পিরামিডের সভ্যতা, মিশরীয় সভ্যতার যে পিরামিড গুলো আছে, এগুলো হচ্ছে তোমার সেইগুলো হচ্ছে পিরামিড, রেনাল পিরামিড। রেনাল মানে বৃক্ক, বৃক্কের পিরামিড, বুঝছো? এটা হচ্ছে কি? বৃক্কের পিরামিড। এখন আমি যেগুলো বলছি, তুমি এগুলো আমি মুখে মুখে বললাম, বর্ণনা করতে পারবা না। এই জায়গায় আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই যে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ, ধরো মায়ের ভাই, কোনো দরকার নাই শরীরের, এটা আস্তারা পূজা ঢুকবে যে, দেখ না, এই যে উমায়ের ভাই ঢুকলো, মনে করো উমায়ের ক্লাসের মধ্যে কোনো দরকার নেই, এটা ঢুকি বসে থাকে, বুঝছো? ক্লাসের মধ্যে কোনো দরকার থাকে না,
হুদায় ঢুকবে, ওরকম কোনো দরকার নাই, শরীরে কোনো দরকার নাই, সেটা এই যেগুলোর মাধ্যমে ঢুকবে। মানে কি ধমনী মনে করো ঢুকছে, এটা মনে করো আমার ক্লাস, ওমায়ের কোনো দরকার নাই, শুধু শুধু ঢুকে শরীরে ঢুকবে, এগুলা দিয়ে বাইরে চলে আসবে। কি করছে, বৃক্কের মধ্যে হুদা ঘোরাঘুরি করছে, রক্তের মাধ্যমে যায় ঘোরাঘুরি করে চলে আসছে। এটাই কি, এই জায়গাটা হচ্ছে তোমার শিরা, এটা ধমনী। বাহ 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 বাহ, গান গাচ্ছে যে। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে ইউরেটার। এটা কি, ইউরেটার। এই ইউরেটার মূত্রগুলো আনবে মূত্রথলিতে, বৃক্কের মূত্রথলিতে ক্যাম্পবে ইউরেটার। ইউরেটার ইউরেটার ওইটা পেলভিস না, ওইটা ইউরেত্রা। তো এটা হচ্ছে ইউরেটার। তো বৃক্কের, আমি বৃক্কের গঠনটা আজকে এতটুকু বুঝাইলাম। দেখো বৃক্কের গঠনটা আছে, গঠন চিত্রটা বুঝেছি, বৃক্কের গঠন চিত্রটা মোটামুটি করে বুঝেছি। আমার মতো করে পিরামিড বৃক্ক রাখতে পারলে আর এভাবে আমার মতো মন রাখি করলে হয়ে যাবে যে বৃক্কের গঠনটা তুমি পারতেছো। তো বৃক্কের দেখো, বৃক্কের গঠনটা মোটামুটি সব নাম দেওয়া হয়ে গেছে। তো বৃক্কটা মনে রাখবা। বৃক্কটা মনে রাখার পর আর আমাদের নেক্সট ক্লাস হচ্ছে এই বৃক্কের কিছু বাকি যে অংশটা, নেফ্রন, তারপর ডায়ালাইসিস, এরপরে রোগটা নিয়ে শেষ, নেক্সট ক্লাসে শেষ করতে পারবো ইনশাল্লাহ। আর আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। আসসালামু আলাইকুম, তোমরা সবাই ভালো থাকবা। আর আমাদের নেক্সট ক্লাসের জন্য অবশ্যই অবশ্যই বসে থাকবা, ওয়েট করবা। নেক্সট ক্লাসটা কিন্তু মজা হবে, বুঝছো? নেক্সট ক্লাসে সবকিছু বৃক্ক নিয়ে, নেফ্রন নিয়ে, ডায়ালাইসিস। নেক্সট ক্লাসটা মোস্ট ইম্পর্টেন্ট, বৃক্কের কিছু কাজ বাকি আছে, ওগুলা নেফ্রন, এরপর হচ্ছে তোমাদের ডায়ালাইসিস। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।